Hello everyone, welcome back to another video of PBK. And again, I'm sorry যে ভিডিও ডিলেট হলো তো, বাট we are back with another video. তো এই ভিডিওতে আমরা বেসিক্যালি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল এবং আজকে যে ফাইনাল সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। প্লাস ট্রান্সফার মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, এক্সাইটিং নিউজ যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আরো আর্সেনাল রিলেটেড কিছু কথাবার্তা বলবো। তো প্রথমে আসি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, সেকেন্ড সেমিফাইনাল ইংল্যান্ড এবং আর্জেন্টিনার। তো এই সেমিফাইনাল ম্যাচটা ছিল আই থিঙ্ক ম্যাচ অফ টু হাফস, যেখানে ফার্স্ট হাফে আমরা ফুটবলের কিছু দেখিনি। আমরা খালি দেখেছি ডাব্লিউডাব্লিউই, রেসলিং রেসলিং দেখেছি। আমার মনে হচ্ছিল যে আমি ডাব্লিউডাব্লিউ কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতেছি টিভিতে। তো ফার্স্ট হাফের যে মারামারি হইলো, মারামারিতে দুটো টিম মিলে দে মেড লাইক 19 ফাউলস। সো এটা যে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, বিশ্বাসই করবে না কেউ। যদি কেউ দেখে যে 19টা ফাউল হয়েছে, মনে করবে যে এটা কোনো অ্যাফকনের ফাইনাল, অ্যাফকনের সেমিফাইনাল বা কোপা আমেরিকার সেমিফাইনাল হচ্ছে। তো এই ফার্স্ট হাফের পরে যখন সেকেন্ড হাফে আসলো, বোথ টিমস লাইক দে চেঞ্জ টু, দে চেঞ্জ দ্য গেম প্ল্যান, যে এখন আমাদের গোল করা দরকার, ফুটবলটা খেলা দরকার অ্যাকচুয়ালি, রাদার দ্যান রেসলিং। আমার মনে হয় যে ইংল্যান্ড খুব ভালো কাজ করেছে এখানে ফার্স্টের দিকে। So they were trying to do things with the ball, trying to caught Argentina off guard, and যেটার কারণে ম্যাচের 55 মিনিটে যে ডেক্লান রাইসের পাস থেকে মর্গান রজার্সের একটা ক্রস এবং দেন অ্যান্থনি গর্ডনের গোল, তো ইংল্যান্ড 1-0 আপ। তো এখন অ্যান্থনি গর্ডনের বিষয়ে যদি বলি, যে কয়েকদিন আগে অ্যান্থনি গর্ডনকে বার্সেলোনা সাইন করেছে 70 মিলিয়ন ইউরোজে। সো ইউনো, বার্সা ফ্যান্সের মধ্যে মোস্টলি আর্জেন্টিনা সাপোর্ট করে বিকজ অফ লিওনেল মেসি। অ্যান্ড যখন অ্যান্থনি গর্ডন গোল দিল এগেনস্ট আর্জেন্টিনা, আমার মনে হয় ইট লেফট আ বিটার সুইট টেস্ট ইন দেয়ার মাউথ, যে অ্যান্থনি গর্ডন গোল দিয়ে দিল, শিট। তো বেসিক্যালি এই ইংল্যান্ড যে 1-0 লিড নিল, এখান থেকে তারা বিল্ড আপ করতে পারতো তারা লিডের উপরে। রাদার দ্যান দ্যাট, থমাস টুখেল, হি প্লেড ওয়ান অফ দি মোস্ট ডিসকাস্টিং হারাম বল এভার। এইরকম লেভেলের হারাম বল আমার মনে হয় না মরিনিও, সিমিওনে বা আর্টেটা কখনো খেলিয়েছে। যেরকম হারাম বল থমাস টুকেল লাস্ট 30 মিনিটসে যে দেখে, মানে তোমাদের কাছে অলরেডি লিড আছে, ইভেন তোমাদের বেঞ্চে বলি বা তোমাদের পিচেও এত ভালো তোমাদের অ্যাটাকিং প্লেয়ার রয়েছে, তোমরা এখান থেকে অনেক কিছু বিল্ড আপ করতে পারবা, অ্যাটাক করতে পারবা, আরো গোল দিতে পারবা, আরো লিড নিতে পারবা। বাট সেখান থেকে তোমরা সেগুলো না করে তোমরা করলে হচ্ছে ডিফেন্ড, ডিফেন্ডও না, এটাকে বলা যায় মানে বাস পাক করা। লিটারালি নিজেদের হাফেও বলবো না, আমি বলবো যে নিজেদের বক্সে 11 জন প্লেয়ার নেমে ডিফেন্ড করতেছে। কারণ তোমরা ডিফেন্ড করতেছে এগেন্স্ট আর্জেন্টিনা, যারা কিনা এই টুর্নামেন্টের নকআউট স্টেজে প্রত্যেকটা ম্যাচে লেট কামব্যাক দিয়ে ম্যাচ জিতেছে। সেটা হোক কেপ ভার্দে, হোক ইজিপ্ট বা সুইজারল্যান্ড, প্রত্যেকটা ম্যাচেই তারা মানে 90+ মিনিটে যে বা 90 মিনিটসের পরে যে এক্সট্রা টাইম হয়, 15-15 মিনিটের যে এক্সট্রা টাইমের খেলা, সেখানে যে তারা কামব্যাক দিয়ে জিতেছে। সো এইরকম একটা টিম, তাদের এগেনস্টে তোমরা লাস্ট 30 মিনিটস ভাবতেছো যে 1-0 মানে 1-0 লিডটা তোমরা ডিফেন্ড করবা। আই থিঙ্ক দ্যাটস ভেরি হিলারিয়াস, বিকজ 1-0 লিড ইন মডার্ন ফুটবল, আই থিঙ্ক দ্যাটস ভেরি ফ্র্যাজাইল। তো আমার মনে হয় ইংল্যান্ডের এখানে অনেক বড় ভুল আছে। থমাস টুকেলের ট্যাকটিক্যাল ডিসিশন আমার মনে হয় ভুল হয়েছে, কারণ সে তার অ্যাটাকিং প্লেয়ারকে সাব আউট করে সে আরো ডিফেন্ডার ইনক্লুড করে যাতে আরো ভালোভাবে তারা ডিফেন্ড করতে পারে, বা ডিফেন্ডিং এ তারা কিছুই করতে পারলো না। আমি বলবো যে ইংল্যান্ডের এই ম্যাচে আউট অ্যান্ড আউট যে বেস্ট পারফরম্যান্স ছিল সে হচ্ছে জর্ডান পিকফোর্ড। পিকফোর্ডের কিছু দুর্দান্ত সেভ ছিল এই ম্যাচে, আদারওয়াইজ ইংল্যান্ড আরো আগেই মানে কোলাপস করতে পারতো। তো পিকফোর্ড একাই বলা যাচ্ছিল ইংল্যান্ডকে ম্যাচে রেখেছিল। আহ, বেশ কিছু ক্লোজ সেভ বা লং রেঞ্জ সেভ ছিল, তার মধ্যে এনজো ফার্নান্দেসের একটা শট ছিল, সেই শটটাও পিকফোর্ড ঠেকিয়ে দেয়। তো এনজো ফার্নান্দেস লং রেঞ্জ অ্যাটেম্প্ট করতে করতে ঠিক 85 মিনিটের মাথায় যে একটা লং রেঞ্জ স্ক্রিমার থেকে আর্জেন্টিনাকে সমতা ফেরায়, এবং আর্জেন্টিনা এক গোল দিয়ে তারা কামব্যাকে কিন্তু জার্নি স্টার্ট করে দিয়েছে। কারণ থমাস টুখেলের মানে কি বলবো, যে এক গোল খাওয়ার পরে সে হচ্ছে অ্যাটাকিং চেঞ্জ করতেছে, সে 90 মিনিটে যে র্যাশফোর্ড এবং আইভান টোনিকে আনলো। তো আমার প্রশ্নটা হচ্ছে এইখানে, যে তুমি অ্যাটাকিং চেঞ্জ তখন করতে যখন তোমার অ্যাটাকিং প্লেয়ার্স টায়ার্ড হয়ে গেছে, লাইক তোমার 1-0 গোলে লিড আছে, তুমি তখন তাকে চেঞ্জ করো, তখন তুমি অ্যাটাকিং চেঞ্জ করতে পারতা। তুমি এক গোল খাওয়ার পরে তোমার কেন চেঞ্জ করতে হবে? এবং
ঠিক 90 মিনিটে চেঞ্জ করার 2 মিনিট পরেই লিওনেল মেসির একটা দুর্দান্ত ক্রস আসলো এবং লটারো মার্টিনেজ সে হেডার থেকে গোল দিয়ে আর্জেন্টিনাকে 2-1 লিড এনে দিল এবং আলটিমেটলি ওই 2-1 গোলেই আর্জেন্টিনা ম্যাচটা জিতে গেল এবং দে উইল বি প্লেইং স্পেন ইন দ্য ফাইনালস। তো ইংল্যান্ড আমি বলবো যে দিস হ্যাজ বিন দি প্রবাবলি ওয়ান অফ দি বিগেস্ট বটল জবস ইন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসপেক্টে যদি বলি, এটার মতো বটল জবস আমার মনে হয় কম দেখছি। তো ইংল্যান্ড আমার মনে হয় যে নিজের পায়ে কোড়াল না, কোড়ালের মধ্যে নিজের পা মারছে, তাদের খেলা দেখে যা মনে হলো। অ্যান্ড আর্জেন্টিনা আমি বলবো যে দ্য ওয়ে দে প্লেড ইন দিস ম্যাচ, লাইক কনসিড করার পরে তারা যেভাবে হাঙ্গ্রি মেন্টালিটি নিয়ে খেলতেছিল, তারা টোটালি ডিজার্ভ টু উইন দিস ম্যাচ অ্যান্ড দে উইল বি ফেসিং স্পেন ইন দ্য ফাইনালস অফ দ্য ওয়ার্ল্ড কাপ। তো এরপরে আমরা আসি যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল নিয়ে কিছু কথা বলি, যে আজকে রাতে ওয়ার্ল্ড কাপের ফাইনাল। তো ওয়ার্ল্ড কাপ ফাইনালের ব্যাপার যদি বলি, যে এই ওয়ার্ল্ড কাপ ফাইনাল অনেক পোয়েটিক একটা ফাইনাল, কারণ ওইখানে সি লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি ইন দ্য ফাইনালস। যে লামিন ইয়ামালকে 19 বছর আগে লিওনেল মেসি গোসল করাইছে, সেই লামিন ইয়ামাল 19 বছর পরে এসে তারই এগেনস্টে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে। সো এই ফাইনাল নিয়ে আমি বলবো যে সবচেয়ে বেশি খুশি হয়তো বার্সেলোনা ফ্যান্সরা হবে, কারণ তাদের জন্য পুরো উইন উইন সিচুয়েশন। কারণ তাদের টিমের মোস্ট অফ দ্য প্লেয়ার্স খেলতেছে স্পেনের হয়ে, তাদের সবচেয়ে বড় আইডল, তাদের যে লেজেন্ড, তাদের ক্লাবের যে লেজেন্ড লিওনেল মেসি, সে খেলতেছে আরেকদিকে। সো যদি স্পেন জিতে তাহলেও বার্সেলোনা ফ্যান্স খুশি হবে, যদি আর্জেন্টিনা জিতে তাহলেও খুশি হবে, কারণ মেসি উইল বি লিফটিং দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম। অ্যান্ড অ্যাজ আ মেসি ফ্যান আই থিঙ্ক আমার ওটা দেখতে বেশি প্রিফার করবো আমি, ইভেন তো আমার বার্সেলোনা নিয়ে তো কোনো অ্যাফিলিয়েশন নাই, বাট আই ডু লাভ লিওনেল মেসি। সো লিওনেল মেসি লিফটিং দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম, I think it will be like I think it will be a great memory for the Messi fans like me all around the world. তো এই হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফাইনালের ব্যাপারে। তো ফাইনাল একটা আই থিঙ্ক এটা ফাটাফাটি হবে ফাইনালে, সো দেখা যাক ফাইনাল কেমন হয়। তো এই হচ্ছে ওয়ার্ল্ড কাপ, এবং ওয়ার্ল্ড কাপ ফাইনালের মাধ্যমে শেষ হয়ে যাবে। তো ফাইনালের আগে হচ্ছে থার্ড প্লেস যে ম্যাচটা ছিল ফ্রান্স এবং ইংল্যান্ডের, সেই ম্যাচটা নিয়ে বেশি কিছু বলার নাই, কারণ ওই ম্যাচটা বেসিক্যালি এমন হয়েছে যে দুইটা টিম তারা হয়তো প্লে স্টেশনে কোনো ম্যাচ খেলতেছে ফিফা, স্কোর লাইন দেখলে এরকমই মনে হয়। এবং দ্য গেম ওয়াজ লাইক দিস, যে 4-6, মানে এটা ক্রেজি একটা স্কোর লাইন। বাট ইয়া, এখানে একটা শাউট আউট দিতে হয় আমাদের আর্সেনাল স্টার বয় সাকাকে, যে ওয়ার্ল্ড কাপে তার মুভমেন্টটা গ্র্যাব করেছে এবং ওয়ার্ল্ড কাপে হ্যাট্রিক বোকায়ো সাকা, গ্রেট মুভমেন্ট ফর হিম থিঙ্ক। এবং ডেক্লান রাইসেরও গোল ছিল। সো মাই আর্সেনাল বয়েজ মানে তারা তাদের ওয়ার্ল্ড কাপ জার্নিটা শেষ করলো অন দ্য হায়ার নোট। তো এরপর আমরা আসি হচ্ছে আর্সেনাল নিয়ে যেহেতু কথা হচ্ছে, সো আর্সেনাল নিয়ে কিছু কথা বলি। তো ট্রান্সফার মার্কেটে আমাদের অনেকদিন ধরে টার্গেট ছিল মর্গান রজার্স। সেই মর্গান রজার্সকে চেলসি সাইন করে নিয়েছে 117 মিলিয়ন ইউরো দিয়ে। তো প্রথমে আমি বলবো যে ইয়া ইট ফিলস ব্যাড যে আমাদের টার্গেট এতদিন ধরে আমরা টার্গেট করে রাখছি, মনিটর করতেছি, মনিটর এফসি। সো আমাদের সামনে দিয়ে আমাদের টার্গেটকে সাইন করে নিল আমাদের রাইভাল। সো অবভিয়াসলি ইট ফিলস বিট স্যাড, বাট আমার মনে হয় যে মর্গান রজার্স 117 মিলিয়ন দিয়ে কেনার মতো প্লেয়ার আই ডোন্ট থিঙ্ক সো। একটা মাত্র ভালো সিজন কাটাইছো তুমি ক্লাব লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে, সেখানে তোমার প্রাইস 117 মিলিয়নে যে স্কাই রকেট হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক সো। নো ম্যাটার হোয়াট দ্য ইনফ্লেশন ইন দ্য মার্কেট says, মার্কেটে ইনফ্লেশন থাকুক না থাকুক, 117 মিলিয়ন আই থিঙ্ক ইটস হিউজলি ওভার পে ফর মর্গান রজার্স। সো মর্গান রজার্স তো এখন আর পসিবল না। সো দেখা যাক কোন এটাকে আমরা টার্গেট করি নেক্সট, বা কাকে আমরা সাইন করব। তো সাইন করার বলতে যে আমাদের এখন নেক্সট যে সাইনিং কনফার্ম হয়েছে সেটা হচ্ছে ক্রিস্টোস জোলিস ফ্রম ক্লাব ব্রুজ। অ্যারাউন্ড 40 মিলিয়ন ইউরোস হচ্ছে কস্ট পড়ছে। মানে জোলিস হচ্ছে স্ট্রেট আপ আমি বলবো যে হি ইজ আ রিপ্লেসমেন্ট অফ লিয়ান্ড্রো ট্রসার্ড। তো ট্রসার্ডের একদম ফাইন রিপ্লেসমেন্ট হচ্ছে ক্রিস্টোস জোলিস। এবং জোলিসের খেলা অত বেশি ফলো করা হয় না বিকজ ইট প্লেস ইন দ্য বেলজিয়ান লিগ, বাট তার ইউসিএল ক্যাম্পেইন উইথ ক্লাব ব্রুজ লাস্ট সিজন আই থিঙ্ক ইট ওয়াজ প্রেটি গুড। অ্যান্ড আমি একটা স্ট্যাট দেখলাম যে হি হ্যাড লাইক 50 or 52 goal contribution in 51 matches or something, which is I think very crazy even though he plays in the Belgian league. So দেখা যাক সে প্রিমিয়ার লিগে কেমন খেলে, বাট ইয়া আই এম ভেরি এক্সাইটেড টু সি। He's very young as well, so a young player, although young, he's like 24 years I think. So দেখা যাক আমাদের নতুন সাইনিং ক্রিস্টোস জোলিস প্রিমিয়ার লিগে কেমন পারফর্ম করে।
আর আমরা নেক্সট কোন অ্যাটাকার মানে আমাদের মার্কি অ্যাটাকিং সাইনিং কে হবে আর কি, ভিনিসিয়াস হবে নাকি বার্কোলা হবে নাকি অন্য কেউ হবে, সো সেটা দেখা যাক। অ্যান্ড লাস্টলি ভিডিও শেষ করতে যাচ্ছি যে আমাদের টিমের যে মেইন প্লেয়ার তাদের যে ইনজুরির ইস্যুস সেটা নিয়ে আমি হালকা কিছু কথা বলে শেষ করব। তো প্রথমেই যার ইনজুরি কনসার্ন মানে আমার মনে হয় যে বেশি সেটা হচ্ছে উইলিয়াম সালিবা। কারণ সালিবা হচ্ছে ফ্রান্স আর স্পেনের যে সেমিফাইনাল ম্যাচ ছিল সেই ম্যাচে ইনজুরি পেয়ে সে মাঠ ত্যাগ করেছিল। সো সালিবার ইনজুরির পরে এরকম শোনা যাচ্ছিল যে তাকে হয়তো প্রবাবলি সার্জারি করানো মানে সার্জারির প্রয়োজন হবে। তো সার্জারি যদি করানো লাগে বা ওই লেভেলের যদি ইনজুরি হয় তাহলে সার্জারি শেষ করে রিহ্যাবিলিটেশন শেষ করতে করতে অলমোস্ট লাইক ইট উইল টেক অ্যারাউন্ড 5 to 6 months। সো 5-6 মাস তো যদি একটা প্লেয়ার আউট অফ মানে সার্ভিস থাকে তাহলে বলা যায় যে সিজনের হাফ অফ দ্য সিজন তো সালিবা থাকবে যদি তাকে সার্জারি করানো হয়। সো দেখা যাক, আমি ওইটাই প্রে করতেছি যে তো এত মানে যেন অত সিরিয়াস কিছু না হয় সালিবা, বিকজ হি ইজ ওয়ান অফ দি কি প্লেয়ার্স ফর আর্সেনাল অ্যান্ড আমাদের ডিফেন্সের তো মধ্যমণি বলবো উইলিয়াম সালিবা। তো সালিবার পাশাপাশি রাইসের অবস্থাও খুব ক্রিটিক্যাল, কারণ পুরা টুর্নামেন্টেই মানে পুরা ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি যে রাইস কিভাবে আমার মনে হয় রাইসকে অনেক বেশি ওভার প্লে করা হয়েছে। ইভেন আর্টেটা তার সিজনেও রাইসকে এত বেশি মিনিট খেলিয়েছে, আমার মনে হয় এত মিনিট ম্যানেজ করা উচিত ছিল। রাইস এটার ক্ষেত্রে সে করেনি এবং ওয়ার্ল্ড কাপে সে নন স্টপ সার্ভিস দিয়ে গেছে ইংল্যান্ডকে। সো আই হোপ যে রাইসের এত বেশি মানে রাইসের তেমন কোনো সিরিয়াস ইনজুরি হবে না, আই জাস্ট হোপ। কারণ মানে লাস্ট সিজনে বলা যায় আমাদের ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার্স ছিল ডেক্লান রাইস। সেটা মানে মিডফিল্ডার ডেক্লান রাইস ছাড়া তত বেশি আর কাউকে তো লাইভলি দেখা যায়নি মিডফিল্ডে। সো ডেক্লান রাইস যদি আমরা সিজনের শুরু থেকে না পাই তাহলে আই থিঙ্ক ইট উইল বি অ্যান ইস্যু। অ্যান্ড লাস্টলি আমি বলবো বুকা সাকা। অ্যান্ড বুকা সাকা তো অবভিয়াসলি যে লাস্ট সিজনে ইঞ্জুরি নিয়ে খেলেছে, হি ওয়াজ আউট অফ সার্ভিস ফর আ ওয়াইল, যেখানে মাদুয়েকে স্টার্ট করেছে বা ডাউমেন কিছু টাইম পেয়েছে খেলার। তো আমি বলবো যে সাকা যেন প্রপার রেস্ট পায় অ্যান্ড আমাদের ট্রান্সফার মার্কেটে এরকম ভাবেই নামা উচিত যেন আমরা এমন একটা ডেপথ বানাতে পারি স্কোয়াডে যেন আমাদের প্রত্যেকটা প্লেয়ার তাদের মিনিট যেন ভালোভাবে ম্যানেজ করা যায় এবং আমাদের যে কি প্লেয়ার রয়েছে তারা যেন প্রপার রেস্ট পায় বিফোর মানে ইম্পর্টেন্ট ম্যাচেস। সো আমাদের এইভাবেই ট্রান্সফার মার্কেটে নামা উচিত আই বিলিভ। অ্যান্ড উইথ দিস আই থিঙ্ক আজকের মতো ভিডিও এখানেই। সো নেক্সট আমরা ওয়ার্ল্ড কাপ কে জিতবে দেখা যাক। অ্যান্ড সামনের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রান্সফার মার্কেটে আরো কিছু নিয়ে, আরো কিছু রুমার্স বা কোনো আপডেটস যদি আসে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো টিল দেন স্টিক অ্যারাউন্ড অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে পারেন আপনার অপিনিয়ন এবং চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন, কারণ ফুটবল রিলেটেড কন্টেন্ট আরো সামনে আসবে। ওয়ার্ল্ড কাপ তো শেষ, তো ফুটবল তো শেষ হয় নাই, ফুটবল সিজন এখনো শুরু হয় মানে শুরু হবে সামনে। সো ফুটবল রিলেটেড কন্টেন্ট আরো সামনে আসবে, সো সেগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন, পিস।